কামারহাটিতে এসেছি। এখানকার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি। কামারহাটির মানুষকে অন্ততপক্ষে মানস মুখার্জি সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই, কারণ অবিসংবাদিত বাম নেতা কামারহাটির মানস মুখার্জি। যদিও এই কামারহাটি বিধানসভায় বামেদের জয় দীর্ঘদিন ধরে হাতছাড়া হয়ে রয়েছে, এমনকি 2024-এ সুজন চক্রবর্তীর মতন এরকম হেভি ওয়েট প্রার্থীকে দাঁড় করানোর পরেও কামারহাটিতে কিন্তু লিড পায়নি বামেরা। তবে এবারে নাকি চোখে চোখ রেখে প্রার্থী কথা বলছেন বিপরীত পক্ষের সঙ্গে, বিরুদ্ধ প্রার্থীর সঙ্গে। একদিকে মদন মিত্রের মতন হেভিওয়েট প্রার্থী রয়েছেন এখানে তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকেই বিজেপিতে যাওয়া তিনি বিজেপির প্রার্থী। তো সব মিলিয়ে কি হতে চলেছে আগামীতে, কামারহাটিবাসী কি বলছেন, কি ভাবছেন, আর প্রার্থী বা জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, সেই সবকিছু নিয়ে কথা বলবো প্রার্থীর সঙ্গে। কামারহাটি বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি, প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যদি একটুখানি দেখি, মানে এই কামারহাটি বিধানসভার ইতিহাসটা 2016 সালে শেষ আপনি জিতেছেন, সিপিআইএম শেষ জিতেছে, তারপরে 21-এ হাতছাড়া, 24-এ সুজন চক্রবর্তীর মতন এরকম একটা হেভি ওয়েট নেতাকে দাঁড় করিয়েও এই কামারহাটি সেগমেন্টটা লিড পায়নি। তো এবারে কি মনে হচ্ছে, পার্টির নেতৃত্ব কতটা ভরসা আছে, আপনি কি ভাবছেন? সুজন চক্রবর্তীর ভোটের সময় কিন্তু আমরা 2% ভোট বেশি পেয়েছি। আর আরেকটা বড় ডেভেলপমেন্ট হয়েছিল, সংখ্যালঘু ভোট একটা বড় অংশ আমাদের ফেরত এসেছিল। আমরা যে ওই সময় হেরেছি, 2011 তো ভিন্ন বিষয় একটা ওয়েভ উঠেছিল যে আমাদের সরাতে হবে, অন্য কোনো পার্টিকে নিয়ে আসতে হবে, তৃণমূল জিতেছিল। 2016 সেটা আমরা উদ্ধার করেছিলাম। 2016 আমরা অনেকগুলো সিটি পেয়েছিলাম, বোধ হয় 23-24টা সিট আমরা পেয়েছিলাম। তারপরে তো কিছু দালালি করে তৃণমূলে চলে গেল কয়েকজন, সেটা আলাদা। এবারে কামারহাটি সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয়, যে কামারহাটি যখন সিপিআইএম কমিউনিস্ট আন্দোলন এখানে গড়ে ওঠে, তখন এখানে প্রচুর কলকারখানার শ্রমিকরা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে ছিল। বিশেষ করে বেলগড়িয়া এলাকায়, সংখ্যালঘু কামারহাটি এলাকায়, সেখানে কারখানার আন্দোলনের মধ্য দিয়েই মূলত কমিউনিস্ট আন্দোলন গড়ে ওঠে। আর বিটি রোডের ওপারটা, যেটা পুরনো বনিদি এলাকা, আরিয়াদহ দক্ষিণেশ্বর, সেখানে স্বাধীনতা আন্দোলনে এখানেও ছিল, কিন্তু সেটা মূলত কমিউনিস্টদের দ্বারাই নেতৃত্ব পেত। ওখানে একটা বড় অংশের মানুষ যারা স্বাধীনতা আন্দোলনে ছিলেন, ভিন্ন ভিন্ন যুগান্তর, অনুশীলন পার্টি, এদের নেতৃত্বে। পরবর্তীকালে 1942-এ যখন গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন, সেটা গান্ধীজি প্রত্যাহার করে দিলেন, তখন থেকে ওখানে কমিউনিস্ট পার্টি ডেভেলপ করে। কাজেই কামারহাটির কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসটা অনেক পুরনো, এবং প্রথম থেকেই আমরা জিতছি। একটা সময় কামারহাটির একটা বড় অংশ যদি ওর কনস্টিটিউয়েন্সিতে ছিল, পরবর্তীকালে 67-তে যখন ডিলিমিটেশন হলো, তখন সেই অংশটা বেরিয়ে গেল। আবার 2011-তে যখন ডিলিমিটেশন হলো, আরও 4টে ওয়ার্ড বেরিয়ে গেল। কিন্তু এখানে চিরকালই আমরা জিতেছি। রাধিকা ব্যানার্জি জিতেছেন, শান্তি ঘটক জিতেছেন, দুজনই রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে যখন শান্তি ঘটক খুব অসুস্থ, রাধিকা ব্যানার্জি তার আগেই মারা গেছেন, শান্তি ঘটক যখন খুব অসুস্থ এবং বয়সও হয়ে গেছেন, তখন পার্টি আমাকে বললে এখানে প্রার্থী হতে। যদিও আমি নিমরাজি ছিলাম, আমি চাইছিলাম অর্গানাইজেশনের সঙ্গে বেশি থাকবে। তারপরে 2011 সালে, এবার না হলে নেভার ডাক দিয়েছিল মমতা ব্যানার্জি, সেইবার জিতলাম। শান্তি ঘটকের পরিবর্তে আমি প্রার্থী হয়েছিলাম। 2006-এ সেই ব্যবধানটা আরও বাড়ল, প্রায় 11-12 হাজার মার্জিন বাড়ল। 2011-তে আমি নিজে বুঝছিলাম যে এই ইলেকশনটা ভালো হবে না, হাওয়া ঘুরেছে। বিশেষ করে নন্দীগ্রামের ঘটনা, তার সঙ্গে ওই যে সিঙ্গুরের ঘটনা, সেখানে আমাদের যে কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেটা নিতে না পারা,
যদিও তখন আমাদের তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে প্রশাসনটা তখন ঠিক আমাদের হাতে ছিল না, যার জন্য পুরোপুরি ছিল না, যার জন্য কিন্তু করতে বর্ষা পড়েনি। আর তার মধ্য দিয়ে একটা হাওয়া উঠেছিল অ্যান্টি সিপিএম, অ্যান্টি লেফট। তখন আমরা হারলাম, অনেকগুলো আসনই হারলাম, এই লাইন দিয়ে সব আসনই হেরেছিলাম। পানিহাটি হেরেছিলাম, কামারহাটি হেরেছিলাম, বরানগর হেরেছিলাম, উত্তর দমদম। আবার 2016-তে একটা যেভাবে আমাদের ধাক্কা পেয়েছিলাম তার থেকে কিছুটা আমরা রক্ষা করতে পারলাম। তার মধ্যে কামারহাটি একটা, তার মধ্যে উত্তর দমদম একটা, অন্য জেলায় কয়েকটা, সেটার মধ্য দিয়ে আমরা ছিলাম ঠিকই। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে তাও আমরা কিছুটা রক্ষা করতে পেরেছিলাম। কিন্তু 21-এর এই 19-এর নির্বাচন থেকেই তো বিজেপির আগমন শুরু। সেটা 21-এ গিয়ে আমরা একটা বড় ধাক্কা পেলাম। আমাদের ভোটটা, তার একটা বড় অংশ যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা বিজেপিকে ভোট দিলেন। আবার 24-এও একই জিনিস, একই ঘটনা ঘটলো। তবে আমাদের কামারহাটিতে আমরা তখন পার্সেন্টেজ অফ ভোট একটু বাড়াতে পেরেছিলাম, তার সঙ্গে মাইনরিটি ভোট সেটাও একটু বাড়াতে পেরেছিলাম। কিন্তু এই সময়কালের মধ্যে এই অরাজকতার রাজত্ব আর বিজেপি যে কথা বলে এসছিল তা রক্ষা করতে না পারা, এই যে প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবো, এটা রক্ষা করতে না পারার কারণে 2021-এর পর 15 লক্ষ টাকার প্রতিশ্রুতিও তো ছিল। তারপরে 2026-এ এসে আমরা বুঝলাম যে কিছুটা বিজেপিরও পরিস্থিতি খারাপ হচ্ছে। আর লোকে তো দেখছে যে এতগুলো এমএলএ নিয়ে জিতলো, তারা সব আবার তৃণমূলে ব্যাক করলো। এমনকি স্বয়ং শুভেন্দু অধিকারী যে এত বড় লিডার, সেও দল বদল করলো। যে গোড়া থেকেই ও পরিবারটা কংগ্রেসের সঙ্গে ছিল, পরে তৃণমূলে এলো। সেই সুযোগটা আমরা 21-এ একটা বড় ধাক্কা খেলাম, প্রচুর ভোট আমাদের কমে গেল। 26-এ কিন্তু আমার নিজের মনে হচ্ছে বা একটা অ্যান্টি তৃণমূল হাওয়া খুব জোর গতিতেই বইছে। মানস মুখার্জির ডাকে উঠুক মানুষের জোয়ার, মানস মুখার্জির ডাকে উঠুক মানুষের জোয়ার। সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে বিজেপি। কামারহাটিটা আমরা রক্ষা করার প্রধান টার্গেট নিলাম এই কারণে যে এখানকার কমিউনিস্ট আন্দোলনকে যদি রক্ষা করতে হয়, কমিউনিস্ট আন্দোলনকে যদি একটা ভিত্তির উপর দাঁড় করাতে হয়, তাহলে এই সিটটা আমাদের পুনরুদ্ধার করতেই হবে। সেক্ষেত্রে পার্টি মনে করলো যে আমি 2021-এও ক্যান্ডিডেট হইনি, বলেছিলাম নতুন প্রজন্ম কাউকে দিই। এবারও আমি খুব একটা রাজি ছিলাম না, নিমরাজি ছিলাম। কিন্তু আমাদের পার্টিতে তো পার্টি যা বলবে সেটাই আমাদের পার্টি জীবনের শেষ কথা। যখন বলা হলো যে এই সিটটা উদ্ধার করতে হবে, আমাকে লড়তে হবে, তখন রাজি হলাম। এইবারে যে আমি হাওয়া দেখছি সেটা আমার নিজের ধারণা, আমি একটু অ্যাসেস করতে পারি। 2016-তে আমার মনে আছে, পরে আমি অন দ্য রেকর্ড নামটা বলছি না, একজন সাংবাদিক, সেও মহিলা সাংবাদিক, সে আমাকে ফোন করে বললো যে মানস আপনি কোথায় আছেন? তাহলে আমি তো বাড়িতে বসে গল্প করছি সকলের সঙ্গে। বললে একটু আসবো, আলাম আসো, অসুবিধা নেই, আসো, চা খাও। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এত টেনশন, আপনার কোনো টেনশন নেই, কালকে আপনার কাউন্টিং, ভালো রেজাল্ট তো আমি জানি। বলে সে কি আলাম, দেখুন আমি তোমাকে এখন কিচ্ছু বলবো না। আমার বাড়িতে যে ছেলেটি কম্পিউটার দেখে, ওকে বললাম যে এই ওটার একটা প্রিন্ট কপি বার করো। তা প্রিন্ট কপি বার করে ওকে বললাম এখন তুমি খুলবে না, আজকে সারাদিনেও খুলবে না, কালকে কাউন্টিংয়ের পর তুমি খুলবে এবং তোমার অফিসকে দেবে। প্র্যাকটিক্যালি বলবো কি যে আমি একেবারে যা দিয়েছিলাম তার থেকে 20-25 ভোট এদিক ওদিক হয়েছে। আচ্ছা, তার একটা বড় কারণ কি, আমি যে নেতাদের হাতে তৈরি হয়েছি। আমি একটু কাটছি আপনাকে, তাহলে কি আমিও এবারে আসবো কাউন্টিং এর দিন এখানে আবার? অবশ্যই, কাউন্টিংয়ের আগের দিন। আগের দিন, হ্যাঁ অবশ্যই, নিশ্চিন্তে।
তা আমি তখন ওরা আমাকে পরে জিজ্ঞেস করেছিল যে এটার ভিত্তিটা কি। আল্লাহকে দেখো, এখানকার মানুষের সঙ্গে আমার যা সম্পর্ক, আত্মিক সম্পর্ক, যেভাবে এবারও মানুষ জড়িয়ে ধরে, বিশেষ করে প্রবীণ নাগরিকেরা, তারা কেঁদে ফেলছে যে এই অবরোধতা দূর করতে হবে, তোমাকে চাই। এই তোমাকে চাই দেখাটা আমি শুধু তার মুখের দিকে তাকিয়ে দেখছি না, তার চোখটা দেখছি। জাগো জাগো কামারহাটি, রুখে দাও রাও এবার। এই পুরনো নেতারা মারা গেছেন, সমীরণ ব্যানার্জি, তিনি আমাকে শিখিয়েছিলেন যে মানুষের চোখ কখনো মিথ্যে কথা বলে না, সেদিকে তুমি তাকাবে। সেটার উপর ভিত্তি করেই আমি করেছিলাম। এবং 2001 সালেও আমি একই যা রেজাল্ট দিয়েছিলাম, এজেন্টদের মিটিংয়েই বলে দিয়েছিলাম যে এই রেজাল্ট। আচ্ছা, তার থেকেও ওই 30-32টা ভোটের দিকে হয়েছে। এটা আমার নানা কারণে, এখানকার মানুষকে যেহেতু আমি খুব কাছের থেকে দেখেছি, পালসটা চিনেছি, চেনা। হ্যাঁ। পালসটা চেনা, জানি মানুষ যে কথাটা বলছে সেটা সত্য কিনা। তার উপর দাঁড়িয়ে যে আমি কনফিডেন্টলি বলছি না, অনেকেই বলছে যে আপনি এত কনফিডেন্টলি কি করে বলছেন। আর আমি এই যে আমি মানুষের কাছে যাচ্ছি, ঘুরছি, গত 2 বছর ধরেও তো মানুষের মধ্যে ছিলাম, 3 বছর ধরে মানুষের মধ্যে ছিলাম, তার থেকে বুঝতে পারছি। এটা কি সারা বছর একদম মানুষের সঙ্গে মিশে থাকার ফল? মিশে থাকার ফল, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আমি প্রায় সমস্ত ক্লাবগুলোতে ঘুরে বেড়াই। আচ্ছা, আমি মানুষের যে কোনো অনুষ্ঠানে মানুষের সঙ্গেই থাকি। আমি কোনো দেবদেবীতে বিশ্বাস করি না, কিন্তু দুর্গাপুজোর সময় এমন কোনো প্যান্ডেল থাকে না, মণ্ডপ থাকে না যেখানে আমি সকাল বিকাল যাই। এই সব কিছুর মধ্য দিয়ে মানুষের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, এমনকি আজকের প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে। আর আমার কথা বলতে আমার যেহেতু কোনো বাধ্যবাধকতার মধ্যে বন্ধু বান্ধব নেই, কারণ আমি এত অল্প বয়সে রাজনীতিতে যোগ দিয়েছি যে বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগই পাইনি, পার্টিটা নিয়েই সারাদিন কাটিয়েছি। তার ফলে এই অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গেই তো ছিল, ওর সঙ্গে যেভাবে কথা বলি, আমি সকলের সঙ্গে ওইভাবেই কথা বলি। তার ফলে তাদের মনোভাবটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এটা যদি জিজ্ঞেস করো যে এটা কি রাজনীতির সঙ্গে যুক্ত না, এটা আমার ওই পুরনো নেতাদের শেখানো যে অভিজ্ঞতা, এবং সেগুলো মিলেছেও তাদের সঙ্গে, সেই অভিজ্ঞতা থেকেই। যেটাকে আমরা গাট ফিলিং বলি। যেমন ধরো যেবার রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মারা গেল, তো আমাকে ওই নেতা জিজ্ঞেস করলেন, তার আগেই শেখানো শুরু করেছেন, ওই নেতা জিজ্ঞেস করলেন যে কি বুঝছো। আনলাম যে দেখুন সমীরণ দা, মহিলাদের মিটিংয়ে মহিলারা আসছেন, বললেই তো তুমি বুঝে গেছো। এবং সেবার কিন্তু আমরা দুজনেই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে এই আসনে আমরা জিতবো না, কারণ প্রতিদিন টিভিতে, এমনকি ভোটের আগের দিনও টিভিতে দেখাচ্ছে ইন্দিরা গান্ধীর শব্দ জ্বলছে আর সেই মা মরা ছেলেটা ঘুরে বেড়াচ্ছে। এটা একটা মহিলাদের মধ্যে ভীষণ আবেগ তৈরি হয়। তখন থেকে আরো কনফিডেন্সটা বাড়তে শুরু করলো। সেই কারণেই আমি বলছি, আমি কোনো বাড়তি কথা বলছি না। তাহলে একদম অন্য একটা প্রসঙ্গে বলছি, অন্য একটা প্রসঙ্গে বলতে আপনার কামারহাটির প্রসঙ্গে নয়। তো আপনি যেরকম বললেন যে ইন্দিরা গান্ধীর সব জ্বলছে আর মা মরা ছেলেটা ঘুরে বেড়াচ্ছে, এটা মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। এবং তারপর আমরা জানি যে 400 পার যে সরকার হয়েছিল, তো এবারেও কিন্তু জাস্ট আপনার পাশের বিধানসভা পানিহাটি, সেখানেও কিন্তু এরকমই একটা ট্র্যাজিক ঘটনা যেটা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। এখন আমরা দেখছি যে সেই অভয়ার মা প্রার্থী, তো তিনি কি অ্যাডভান্টেজ পেতে পারেন? আপনার কি বলছে এখন গাট ফিলিং? উনি যদি অভয়ের মা হয়ে দাঁড়াতেন এবং সকলকে আবেদন করতেন যে আমি যেমন অভয়ের মৃত্যুর পর বারবার বলেছি যে কোনো রাজনৈতিক ঝান্ডা থাকবে না, এই ভূমিকায় যদি উনি থাকতেন এবং সব রাজনৈতিক দলকে যদি আবেদন করতেন, কোনো পার্টির হয়ে নয়, আমি অভয়ার মা হিসাবে আমার মেয়ের ওপর যা হয়েছে এই পৈশাচিক ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে আমি বিধানসভায় গিয়ে লড়াই করতে চাই, তাহলে অনেক বেশি সম্মানজনক পজিশনে উনি থাকতেন। আমি জানি না, আমি কারোর সম্পর্কে
বিরূপ কথা বলবো না, কারণ আফটার অল তো উনি অভয়ের মা। সবচেয়ে মৃত্যুতে আমাদের যেমন যন্ত্রণা হয়েছে, সবচেয়ে বেশি তো তিনি যন্ত্রণা পেয়েছেন। হুম আমার ধারণা ওই ভূমিকায় যদি উনি থাকতেন, তাতে যদি সব রাজনৈতিক দল ওনাকে সমর্থন করতো, দু একটা রাজনৈতিক দল সমর্থন করতো না সেটা ভিন্ন কথা, বাকিরা যদি সমর্থন করতো, অনেক বেশি মর্যাদা নিয়ে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। তাহলে পানিহাটির সব ভাবনার মানুষকেই কিন্তু জড়ো করতে পারতেন। হুম এখন উনি এমন একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, যে দল, উনি যখন সিবিআইতে যাওয়ার জন্য কোর্টে মামলা করেন তখন আমরা বামপন্থীরাও সমর্থন করেছি। হুম কিন্তু দাঁড়ালো কি, কলকাতা পুলিশ যা বললো সিবিআই সিবিআই তাই বললো। হ্যাঁ পরবর্তীকালে উনি বিচারের জন্য গেলেন, বিচার পেলেন। উনি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন, তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, দেখা বিজেপির লোকেরা কিছু লোক নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে নিয়ে গেলেন, সেখানেও তারা করলেন না। এটা সব পানিহাটি থেকে বড় কথা মোহন ভাগবত বলেই দিল যে যা আরমোহন ভাগবত বলেই দিল যে রাজ্য সরকার যা যা রাজ্য করবে। সরকার যা করেছে সেটাই ঠিক। এরকম অবস্থায় ওনার এই ভূমিকাটা আমার নিজের ধারণা পানিহাটির মানুষ গ্রহণ করতে পারছে না। কিন্তু কারণ পানিহাটির মানুষ তো সারা রাজ্য জুড়ে হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সারা দেশ জুড়ে হয়েছে, পৃথিবী পৃথিবী জুড়ে জুড়ে হয়েছে। হয়েছে। হ্যাঁ কিন্তু পানিহাটির মানুষ যেভাবে তাদের অভয়ের জন্য আন্দোলন করেছেন তা কল্পনাহীন। হুম এবং সেখানে কোনো রাজনৈতিক দল একটা ভূমিকা পালন করেছে তা না, মূলত অভয় মঞ্চের লোকেরা উদ্যোগ নিয়েছেন, তাতে সব রাজনৈতিক ভাবনার লোকেরা যুক্ত হুম হয়েছে। হুম এটা পানিহাটির মানুষকে এবং রাজ্যের মানুষকে আহত করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে আবেগ আপনি বলছেন ওটা একটা আলাদা আবেগ, হুম ওটা একটা ভিন্ন আবেগ। ওখানেও মা মরা ছেলেটা এই ভাবনা কাজ করেছে, হ্যাঁ এখানেও মেয়ের চলে গেল এই আবেগটা কাজ করেছে, কিন্তু ওই আবেগের চরিত্র আর এই আর এই চরিত্র আবেগের আলাদা। চরিত্র এক না। বেশ, আমরা আবার পানিহাটি ছেড়ে কামারহাটিতে ফিরি। সেটা হচ্ছে যে আমি বুঝতে পারছি আপনি মানুষের মাঝে মিশে থেকে বুঝতে পারছেন এবারে আপনার জয় অনেকটাই নিশ্চিত। এটা হচ্ছে মানুষের শক্তি, মানুষের বল, ঠিক আছে। কিন্তু আপনার বিপরীতে আমরা জানি হেভিওয়েট মদন মিত্র, তার সঙ্গে মানে আক্ষরিক অর্থেই উনি হেভিওয়েট, তার সঙ্গে বিজেপি প্রার্থীও হেভিওয়েট, মানে বিজেপির তো সব প্রার্থী হেভিওয়েট, আবার তৃণমূল থেকে যাওয়া। তো মানুষের শক্তি আপনার সঙ্গে রয়েছে, কিন্তু পেশি শক্তি, অর্থ শক্তি, এগুলোর সঙ্গে কিভাবে আপনি মানে যুদ্ধে নামবেন? এক কথায় বলি, মানুষের শক্তি সঙ্গে থাকলে কোনো পেশি শক্তি, কোনো অর্থ শক্তি সেখানে ধারে কাটে না। মানুষের শক্তিটাই আসল শক্তি। ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে তো মানুষ, হুম ভাববে মানুষ যে কাকে ভোট দেওয়া উচিত। হুম আমাদের এখানে কামারহাটিতে যে অরাজকতা, যে নৈরাজ্য, যে তোলাবাজি, যে সিন্ডিকেট রাজ, যে গুন্ডা রাজ চলছে, মানুষ রীতি বিরক্ত। এই যে মানুষ, যে মানুষগুলো আমাকে জড়িয়ে ধরছে, এমনকি অল্প বয়সী ছেলে, যে দাদা এবার পরিবর্তন চাই, আর এই সহ্য করা যাচ্ছে না, এই কথাগুলো তো খুব কাছে এসে বলছে। হুম যারা এইসব মিছিল দেখেছে তারা দেখেছে যে কিভাবে মানুষের ঝড় উঠেছে। তারা এই কথাগুলো বলছেন, কোনো বলতে হয় মানুষ মুখার্জিকে, তাই বলছেন তা। হ্যাঁ, এইটার থেকেই আমার একটা দৃঢ় প্রত্যয় হচ্ছে হুম যে মানুষ এই পরিবর্তনের পক্ষেই রায় দেবে। আর এখানে বিজেপির ক্যান্ডিডেট, এখানে প্রথমত বিজেপি পার্টি বলে এখানে কিছু নেই। হ্যাঁ বিজেপি পার্টির নিজেদের মধ্যে বিরোধ আছে, তৃণমূল পার্টিরও নিজেদের মধ্যে ভয়ঙ্কর বিরোধ। এই সব কিছু ফ্যাক্টর এবারের এখানকার নির্বাচনটাকে অবাধ করতে দেবে। আর মানুষ, সব মানুষ পয়সা পেতে দেবে। এর বিরুদ্ধে হোক প্রতিবাদ জোরদার, মা বোনেদের সম্মান বাঁচাও, ফিরিয়ে নাও সেটা আপনি বলছেন যে মানুষ ভোট দিতে মানে ভোট দেবেন আর কি, কিন্তু মানুষ ভোট দিতে পারবেন নির্ভয়, কি মনে হয়? কারণ কয়েকদিন আগেই মোহিনী মিলের জমি যখন দখল হয়ে যাচ্ছিল, তখন আপনারা প্রতিবাদ করেছিলেন বলে তৃণমূলের লোকজন আপনাদের পার্টি অফিসে এসে হামলা করেছে। এতটা সাহস যখন ওরা এখনো পর্যন্ত পাচ্ছে, তো সাধারণ মানুষ ভোট কেন্দ্র অবধি গিয়ে নিজের ভোটটা দিতে পারবে? ওই যে ওখানে ঘটনাটা ঘটলো, সেটা আমাদের সাংগঠনিক দুর্বলতা। কিন্তু সেদিনই বিকেলে হুম আমরা আমাদের শক্তি দেখিয়ে
যে বীরত্বের সঙ্গে আমরা তার প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদের সামনে ওদের বিক্ষোভ টিকতে পারে। এবং মানুষ সেদিন বুঝেছে যে এরা যদি চেষ্টা করতো, ওই ওখানে যারা কালো ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল তাদেরকে আজকেই পিটিয়ে লাশ করে দিতে পারে। কিন্তু মানুষ দেখলো যে এরা মারামারি করার লোক না, এরা নিজেদের শক্তি দিয়ে ওদের ঠেকিয়ে দিল। হুম কাজে সেই কারণে মারামারি করলে মারামারি করতে হবে, যার জন্য বলেছি চোখে চোখ রেখে কথা হ্যাঁ। বলবো। চোখে চোখ রেখে কথা বলা মানে কি? মারামারি করা তো না। তুমি আমাকে চোখ রাঙাবে, আমি সেই চোখ রাঙানোকে উপেক্ষা করে আমি আমার লড়াই করব। হুম এবং সেটা মানুষ গ্রহণ করেছে, মানুষ সেটাতে ভরসা পেয়েছে। সবচেয়ে বড় ভরসা পেয়েছে যে এই কথাটা কে বলছে না, মানস মুখার্জি বলছে। এই মানস মুখার্জিকে তারা চেনে, জানে, হুম সে দেখেছে আমরা বামফ্রন্টের সরকার যখন আমাদের তৈরি হলো ৭৭-এ, তখন এখানে গুন্ডাদের রাজত্ব ছিল। সেটাও আমরা খুব লড়াই করে মূল্য দিয়ে মোকাবিলা করে আমাদের এলাকাটাকে আমরা শান্ত বেলঘড়িয়া তৈরি করতে পেরেছি। তখন আমাদের স্লোগানই ছিল শান্ত বেলঘড়িয়াকে অশান্ত করতে দেবে। এটা প্রথম স্লোগান ছিল এই সময়। হুম। কাজে সেটা এখানকার মানুষ জানে। তো তো এবারের স্লোগান তো যে বাংলা আমার বাংলা তোর আন ফিরিয়ে ৭৭, তাহলে কি কামারহাটিতে আবার ৭৭ ফিরছে? অবশ্যই আচ্ছা। ৭৭ ফেরা মানে কি? লাল ফেরা, হুম বাম আন্দোলন ফেরা। হুম ৭৭ একটা সাল, হুম যে সালে ইমার্জেন্সির বিরুদ্ধে, যে সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আধাফাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে কমিউনিস্ট পার্টি বামপন্থীরা এখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছে, সেটা একটা ছিল সিম্বলিক। হুম এই সালেও একই জিনিস, মানুষের কথা বলার যে আজাদি, হুম সেই কথা বলার আজাদিটা ফিরিয়ে আনতে হবে। একটা মানুষ তার বাড়ি করবে, সে কোন দোকান থেকে তার সিমেন্ট নেবে, কোন দোকান থেকে তার বালি নেবে, কোন দোকান থেকে তার ইট নেবে, সেই ঠিক করবে। হুম কিন্তু সিন্ডিকেট রাজ বলে দেবে যে আপনার বালি এখান থেকে আসবে, আপনার সিমেন্ট ওখান থেকে আসবে। এটা বন্ধ করতে হবে। হুম আর তার সঙ্গে পাড়ায় পাড়ায় যে অসভ্যতা, হুম পাড়ার মোড়ে মোড়ে সব মদের দোকান, মদ্যপান সারা পৃথিবীতে বেড়েছে, আমাদের দেশেও বেড়েছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু এটা তো বাংলার সংস্কৃতি না। হুম বাংলার সংস্কৃতির ভিত তো গড়ে তুলেছেন রবীন্দ্রনাথ, গড়ে তুলেছেন নজরুল, গড়ে তুলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গড়ে তুলেছেন বঙ্কিমচন্দ্র। হুম সেই বাংলার যে পুরনো ঐতিহ্য, সেটা ফিরিয়ে এনে হুম বাংলাকে আবার সঠিক রাস্তায় পরিচালনা করাই আমাদের একমাত্র লক্ষ্য। তো আপনি ৭৭-এর কথা বলছেন এবং ইন্দিরা গান্ধীর অরাজকতার কথা বলছেন। তা আমি যদি দুটোকে কম্পেয়ার করি, আপনি ইন্দিরা গান্ধীর জামানাও দেখেছেন, এখন এই মমতা মোদির জামানাও দেখছেন, কোনটা বেশি খারাপ বলে আপনি চিহ্নিত করবেন? না, ও সময় দেখুন, ওই সময় ছিল আক্রমণ, ছিল প্রচুর প্রাণ আমাদের কাছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওটা আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পেরেছি, সেই সুযোগ আমরা পেয়েছি। ৭৫-এ ২৬শে জানুয়ারি জরুরি অবস্থা জারি হয়েছিল, কিন্তু ৭৬-এর শেষ দিক থেকেই আমরা সেই লড়াইটা লড়তে পেরেছি। কারণ ওই সময় জয়প্রকাশ নারায়ণের আন্দোলন, সেই পতাকাবিহীন আন্দোলন। পতাকাবিহীন আন্দোলন গোটা দেশকে এক জায়গায় নিয়ে এসেছিল, সেই অ্যাডভান্টেজটা আমরা পেয়েছি। এখনো যদি দেখেন, গোটা পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে মানুষ এই অরাজকতা থেকে বেরোতে চায়। হুম। এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি বিজেপির অরাজকতাও অন্য রাজ্যগুলোতে তারা দেখছে। হুম অর্থনৈতিক নীতির দিক থেকে বিজেপিকে দেখছে যে ২ কোটি বেকারের চাকরি তো দূরের কথা, যারা চাকরি করছিল তাদের চাকরি চলে যাচ্ছে। হুম আর ভারতবর্ষ তৈরি হওয়ার পর, নতুন স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর, পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, বা পরে অনেকেই ছিলেন। হুম তারা কেউ এই জোট নিরপেক্ষ রাজনীতি, জোট নিরপেক্ষ নীতি তার বাইরে ভারতবর্ষকে নিয়ে যাননি। ইভেন আমাদের অটল বিহারী বাজপেয়ীও নিয়ে যাননি। হুম আজকে ভারত পাকিস্তানের সংঘাত হুম নিউ ইয়র্কে বসে
ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে আমি এই ভারত পাকিস্তানকে যুদ্ধ থামাতে যুদ্ধ হবে। থামিয়ে দিলাম। এ তো ভারতবর্ষের ক্ষেত্রে এইরকম অসম্মানজনক ঘটনা কখনো ঘটে। তাই মানুষের মধ্যে ভাবনাই আসছে যে দেশ কি অন্যের কাছে চলে যাবে। হুম এই ভাবনা থেকে যে মানুষগুলো সচেতন এবং যাদের কাছে আমরা ঠিক পৌঁছতে পারছি, মানুষও ভাবছে যে এখানে যা উত্তরপ্রদেশে হচ্ছে, যা বিহারে হচ্ছে, এখানেও তো একই হবে। হুম সেই আস্তে 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 সেই ভাবনা মানুষের মধ্যে গ্রো করছে। আর এর সঙ্গে সঙ্গে মানুষ, যেখানে ওদের কোনো শক্তি নেই, শুধু আরএসএস এর ভরসায়, আরএসএসকে দেখে, আর এখানে ওদের নিজেদের মধ্যেও বিরোধ আছে অনেক জায়গাতেই। তৃণমূলেরও যেমন নিজেদের মধ্যে ভয়ঙ্কর বিরোধ, বিজেপির মধ্যেও ভয়ঙ্কর বিরোধ, এবং সেটা বিজেপির লোকেরাই, তারাই নিজেরা বলছে। হুম এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা ভাবতেই পারছি যে বিজেপি এবং বিজেপি সম্পর্কে মোহ মানুষের কিন্তু ক্রমশ কমছে। হুম এবং এইসব বলা, এই যে হিন্দু মুসলমান এসব বলা, এটা ঠিক পশ্চিমবঙ্গের কালচার না, মানুষ গ্রহণ করছে না। আমার এখানেই তো হিন্দুরা মুসলমানরা একসঙ্গে থাকে, হুম এখানেই তো মুসলিমরা তারা আমাদের দুর্গা পুজোর সময় সমস্ত পুজো প্যান্ডেল ঘুরে বেড়ায়, এটা একটা পারিবারিক অনুষ্ঠান হয়ে যায়। বা আমাদের বহু ছেলে মেয়ে তাদের বন্ধু বান্ধবের বাড়িতে ঈদের দিন ঈদের দিন, হ্যাঁ। তারা সিমুই খেতে যায়, হুম আবার বকরি ঈদের দিন তারা বিরিয়ানি খেতে যায়। এই কালচারটা তো আমাদের আছে, হুম। এই কালচারটাকে তো রক্ষা করতে হবে। এই কালচারটা রক্ষা না করলে আমাদের বাংলা বাঁচবে না, দেশ বাঁচবে। তো সেক্ষেত্রে কামারহাটির একটা মানে বিপুল অংশ জুড়ে উদ্বাস্তু কলোনি, সেই উদ্বাস্তু অনেক মানুষের ভোটই কিন্তু বিজেপিতে গেছে। একটা বেসিক ডিফারেন্স আমাদের ভাবতে হবে। 47 সালে যখন দেশ ভাগ হলো, দেশ ছেড়ে যারা এলেন, তারা উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য যে লড়াই করেছেন, এবং সেই লড়াইয়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মূলত কামারহাটি। এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন রাধিকা ব্যানার্জি, যিনি আমাদের গভর্নমেন্টে 77 সালে প্রথম ত্রাণ পুনর্বাসন মন্ত্রী হয়েছেন, এবং মানুষ সেগুলো, পুরনো মানুষগুলো সেটা জানে। আর এখন যদি দেখা যায়, কলোনিগুলোর জনবিন্যাসের ভারসাম্য পুরো পাল্টে গেছে। কারণ আমরা যখন জমি দলিল দেই, তখনই কথা ছিল যে 10 বছর পরে ওই জমি হস্তান্তরেরও মালিক উদ্বাস্তু লোকেরা হবে। এখন যে কোনো কলোনিতে গেলে দেখবো আমরা মাল্টি স্টোরিড বিল্ডিং হয়ে, নানা কারণেই হচ্ছে, কেউ 4 কাঠা জমি পেয়েছে, একটা বড় পরিবার, সেই পরিবারের জন্য তারা প্রমোটারকে দিয়ে দিতে বাধ্য হয়েছে, নিজেরা ফ্ল্যাট পাচ্ছে, কিছু টাকা পাচ্ছে, আর বাকি লোক এসে, তারা তো কলোনির লোক না, তারা তো কলোনির বাইরের লোক। তারপরে সেখানেও কিন্তু জনবিন্যাস পাল্টাচ্ছে, জনবিন্যাসের ভারসাম্য পাল্টাচ্ছে। কাজে সবটা এইভাবে ইন জেনারেল ধরে নেওয়া যে কলোনির লোক বিজেপিকে ভোট দেবে, এটা ঠিক না। এবং আমরা সেটা দেখিও নি, আমাদের এখানে সেইভাবে যে ঢেলে ভোট বিজেপিকে দিয়েছে আমরা। একেবারে শেষ প্রশ্ন, আমি আপনি জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত, আমার খুবই ভালো লাগছে। ধরেই নিচ্ছি আপনি বিধানসভায় যাচ্ছেন, তো কামারহাটির জন্য প্রথম কোন কোন বিষয় নিয়ে আওয়াজ তুলবেন বিধানসভায়? প্রথম আওয়াজ হচ্ছে আমাদের মেডিকেল কলেজ আমরা করেছিলাম, মূলত আমি তখন উদ্যোক্তা ছিলাম, তখন আমি এমএলএ। সেই মেডিকেল কলেজটা আজকে একেবারে খুব খারাপ অবস্থা। সেই মেডিকেল কলেজটা আরও উন্নত করা, তাতে কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে আসা একটা বড় কাজ। অনেকগুলো কারখানা তৃণমূলের আমলেও বন্ধ হয়েছে, সেই কারখানার জমিতে যাতে ইন্ডাস্ট্রি হয়, মাল্টি স্টোরিড বিল্ডিং না হয়, সেই কারখানার জমিতে যাতে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হয়, এটা করা। আর একটা আমাদের বড় সমস্যা, বড় যন্ত্রণা, সেটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে আর আদ্যাপীঠে এই যে আমাদের একটা, অনেকে বলে ইন্টারন্যাশনাল ভ্রমণের জায়গা আছে, ঠিকই, এটা দক্ষিণেশ্বর মন্দিরে গোটা দেশ থেকেও আসে, দেশের বাইরে থেকেও আসে, আদ্যাপীঠেও আসে। সেইখানে আশেপাশে ব্যাঙের ছাতার মতন এমন সব গেস্ট হাউস গড়ে উঠেছে,
তাতে এত নোংরামও হয় হুম যে মানুষের দৈনন্দিন জীবন পরিচালনা করা কঠিন হয়ে যায়। তাই ওখানে আমাদের প্রধান কাজ হচ্ছে এই পুলিশ প্রশাসনকে দিয়ে, সরকারকে দিয়ে ওই গেস্ট হাউস যদি থাকতে পারে গেস্ট হাউসের মতন থাকুক, হোটেলও তো থাকে, হোটেলের মতন থাকুক, হুম কিন্তু এই ব্যাঙের ছাতার মতন দেহ ব্যবসার জায়গা হুম এটা বন্ধ করতে হবে। তার সঙ্গে আরও কিছু দৈনন্দিন জীবনের মানুষ, আমি এই তিনটে ইস্যু আমার কাছে মূল মূল। বাকি যেগুলো সেটা আমরা আমাদের এখানকার ইশতেহারে দিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলো আমরা